হাসিনার মতো বর্তমান প্রধানমন্ত্রীর চরণধুলি দেওয়ার সেই অপার সৌভাগ্য হবে কিনা আমরা এখনো তা না জানলেও তেলবাজ বাংলাদেশে সবই তো সম্ভব। নায়ক নিয়ে সংক্ষিপ্ত কথার পর এবার ভিলেনের দিকে দৃষ্টি দিচ্ছি। প্রসঙ্গক্রমে ডক্টর ইউনূসের প্রধান উপদেষ্টা পদপ্রাপ্তি নিয়ে একটি ব্যক্তিগত ঘটনা বলা প্রয়োজন বোধ করছি। 2024 সালের 8 আগস্ট যেদিন ডক্টর ইউনূস প্যারিস থেকে ঢাকায় ফিরছিলেন, সেদিন আমি ইস্তাম্বুলে নির্বাসিত ছিলাম। ঘটনাচক্রে তার ফেরার মুহূর্তে আমি তুরস্কের প্রখ্যাত ইংরেজি নিউজ চ্যানেল টিআরটির প্রাইম টাইম সংবাদে বাংলাদেশি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে মতামত দিচ্ছিলাম। আমি সেদিন বলেছিলাম, জুলাই বিপ্লবের নায়ক প্রফেসর ইউনূস না হলেও এই সময় সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার মতো তিনি ছাড়া আর কোনো দ্বিতীয় ব্যক্তি আমাদের কাছে নাই। টিআরটিতে দেওয়া বক্তব্যে আমি জুলাই শহীদ, বিশেষ করে আবু সাইদকে জুলাই বিপ্লবের নায়ক নামে অভিহিত করেছিলাম। পরবর্তীতে কেন যে ডক্টর ইউনূস সাবেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমকে জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড বানিয়ে ফেলেছিলেন সেটা তিনিই ভালো জানেন। অরাজনৈতিক ব্যক্তিরা রাজনৈতিক কথাবার্তা বলার সময় যে কতটা অসতর্ক হতে পারেন এবং অতি সরলীকরণ দোষে দুষ্ট হয়ে পড়েন তার একটা প্রকৃষ্ট উদাহরণ প্রফেসর ইউনূসের বিপ্লবের এই মাস্টারমাইন্ড আবিষ্কার। এই অনর্থক আবিষ্কার জুলাই বিপ্লব এবং ব্যক্তি মাহফুজ দুটোরই ক্ষতি করেছে। যাই হোক, সরকার পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রচুর ভুলভ্রান্তি থাকা সত্ত্বেও আমি আজও দৃঢ়ভাবে বিশ্বাস করি ডক্টর ইউনূস ব্যতীত অন্য কোনো ব্যক্তি 1.5 বছর সরকার চালাতে পারতেন না। বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে থাকা দিল্লির এজেন্টরা সেই সরকারকে ফেলে দিয়ে একটা প্রতিবিপ্লব অনেক আগেই ঘটিয়ে ফেলত। পাঠকদের নির্মোহভাবে ইউনূস সরকারের অন্তত নিম্নলিখিত 10টি কাজ মূল্যায়নের অনুরোধ জানাচ্ছি। 1. চোখে চোখ রেখে ভারতকে মোকাবেলা। 2. শেখ হাসিনাকে গণহত্যার অপরাধে মৃত্যুদণ্ড প্রদান। 3. জুলাই গণহত্যা বিষয়ক জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ। 4. ডিজিএফআই এর আয়নাঘর থেকে গুমের ভিকটিমদের মুক্তি। 5. গুম কমিশন প্রতিষ্ঠা। 6. কুখ্যাত সিরিয়াল কিলার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান সহ সেনাবাহিনীর খুনি ও দলবাজ কর্মকর্তাদের মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি করা। 7. আইসিটিকে কার্যক্ষম করা এবং সঠিক ও সাহসী প্রসিকিউটর টিমের নিয়োগ। 8. ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যক্রমে স্থগিতকরণ। 9. প্রতিদিন রাস্তায় অসংখ্য আন্দোলন মোকাবেলা করে সম্ভাব্য কম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। 10. একটি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত সামষ্টিক অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সার্বিকভাবে সেখানে স্থিতিশীলতা আনয়ন। মাত্র 1.5 বছর সময়ের মধ্যে ডক্টর ইউনূসের কথিত এনজিওগ্রাম সরকার যে উপরোক্ত কাজগুলো সুচারুরূপে সম্পূর্ণ করতে পেরেছে সেটাই আমার কাছে বিস্ময়কর বোধ হয়। নির্বাচনের পর থেকে বিএনপিতে আশ্রয় নেওয়া আওয়ামী ও ইসলাম বিদ্বেষী গুপ্তদের ডক্টর ইউনূস সম্পর্কে উদ্ধৃত অশালীন মন্তব্য শুনে পরিতাপের সাথে আরও মনে হয় এই পোড়া দেশে কেউ যেন নিজের খেয়ে বনের মোষ তাড়াতে না আসে। সর্বদা হাসিনার শোকে কাতর এক সাংবাদিক নামধারী আধা বৃদ্ধ সেদিন এক টেলিভিশনে বলেছিলেন, রাস্তাঘাটের অপরিচিত যে কোনো লোকও নাকি ডক্টর ইউনূসের চেয়ে ভালো দেশ চালাতে পারতেন। ফ্যাসিবাদের দোসর এই দলবাজ ক্লাউনগুলোকে বাংলাদেশের অনুতাপবিহীন সব মিডিয়া বিপ্লবোত্তর বাংলাদেশের টক শো স্টার বানিয়েছে। এদেশের মিডিয়া চরিত্র বোধহয় কেউ আর পাল্টাতে পারবে না। বিএনপিপন্থী টক শো স্টাররা 1.5 বছর ধরে অনবরত নালিশ করে গেছেন যে কেন ডক্টর ইউনূস বিপ্লবের 90 দিনের মধ্যেই নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে বিদায় নিলেন না। সংকীর্ণ দলীয় চিন্তাধারায় একেবারে অন্ধ না হলে কারো পক্ষে এমন ঢালাও, চরম অকৃতজ্ঞ এবং সম্পূর্ণ অযৌক্তিক মন্তব্য করা সম্ভব নয়। আজকে যারা জাতীয় পতাকা উড়িয়ে গাড়ি চালাচ্ছেন, ফ্যাসিস্ট আমলে তাদের বিরুদ্ধে দেয়া সাজা এবং মামলাগুলো অন্তর্বর্তীকালীন সরকার আইনগতভাবে নিষ্পত্তি না করলে তারা যে কেউ সেই তড়িঘড়ি নির্বাচনে অংশগ্রহণ করতেই পারতেন না। সেটাও সবাই কি চমৎকারভাবে না ভুলে গেছেন। আমি আইনবিদ না হলেও 125টি মামলা মোকাবেলা, দীর্ঘদিনের রিমান্ড ও জেল খাটার অভিজ্ঞতা থেকে জোরের সাথে বলতে পারি, যত দ্রুততা ও আন্তরিকতার সাথে সদ্য বিদায় নেওয়া সরকার আজকের ক্ষমতাসীনদের আইনগত জটিলতা দূর করেছে তার দ্বিতীয় কোনো উদাহরণ দেশে এবং দেশের বাইরে কোথাও খুঁজে পাওয়া যাবে না।